আসন করে বসলে, যে যেমন আসন করে বসছো। আর তোমাদের জানো বইতে পড়ছো যেটা, যে সোজা বসতে হয়, মেরুদণ্ড সোজা করে মাথাটা সোজা রেখে, এটা তো করতে হয়। অনেকে করে না, একেবারে মাথা নিচু করে পিঠ বেঁকিয়ে, এই ধ্যানগুলি আসল ধ্যান হবে না। আসল ধ্যানটা হলে শরীর দাঁড়িয়ে নিজেই দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে মানে সোজা হয়ে যাবে। তো যাই হোক, তো সে আমাদের দেখিয়ে দেয় ওদেরকে। আমাদের দেশের মেরুদণ্ড আর ওদের দেশের মেরুদণ্ড একটা তফাৎ আছে। ওদের মেরুদণ্ড উঠে উপরটা একটু ব্যাখ্যা থাকে, ঘাড়ের নিচেটা প্রায় প্রায় সকলেরই। সেই জন্যে একজন বড় ম্যাথমেটিশিয়ান এসেছিল, এসে বললো, আচ্ছা তোমাদের রাস্তাঘাটে সব দেখলে সোজা হয়ে চলে, কিন্তু ওইরকম হয় না, কিন্তু ওদের দেশে বেশিরভাগ লোকেরই ওই জায়গাটা ব্যাখ্যা থাকে। তা তো সেদিক দিয়ে আমাদের খুব সুবিধা হয়, তোমাদের বংশানুক্রমিক সোজা বসার মেরুদণ্ডটা সোজা হয়ে আসে। তো বসে যদি মেরুদণ্ডটা সোজা করে বসতেই হবে, এটা তো এমনি জানো, কাঁধ মাথা সব সোজা থাকবে, কিন্তু শরীরটা একটু বুকের দিকে একটু এগিয়ে রাখতে হবে। এই যদি রাখো এরকম করে, বুকটা একটু উঁচু করে, তাহলে তোমার ফুসফুসে অর্ধেক বাতাস ভর্তি থাকবে আপনা আপনি, আর অর্ধেক বাতাস থেকে যাবে, আর বাকি উপরের অর্ধেকটা কাজ করবে আর কি। তবে সেটা স্ট্যাগনেন্ট হয়ে থাকবে না নিশ্চয়ই। যাই হোক, তাতে হচ্ছে কি, ওখানে একটু বাতাস দিয়ে থাকে, শরীরটা একটু হালকা হবে। হেভি হয়ে থাকে তো অনেক সময়, তারপর পায়ে যন্ত্রণা হয়। এটা হলে, আর আরেকটা, শুধু হালকা শরীরটা হবে তা না, হালকা হবেই হবে, অর্ধেক বাতাস যে ফুসফুসে থেকে যায় আপনা আপনি, শরীরটা একটু হালকা। আর আরেকটা হলো যে একটা টান, ঠাকুর তো বলেছে সাধারণত আমাদের মন, নাভি, কুজ্জ এসব থাকে 3 জায়গায় থাকে সাধারণত, যার ফলে আমরা খাওয়া দাওয়া করতে পারি, পেচ্ছাপ করতে পারি, পায়খানা যেতে পারি। একটা প্রেশার থাকে, তো ওইখান থেকে প্রেশার হয়, এখান থেকে প্রেশার হয় না, প্রেশার ওই নাভি গুজ্জ এইসব জায়গায়। এখন সাধারণত মন থাকে, তোমাকে তুলতে হবে অন্তত হার্টে না তোলা পর্যন্ত তুমি সাধারণ টেস্টও পাবে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এটা বলছি আমি এই জন্য, জ্যোতিষরামজি মহারাজ আসতেন, আমরা ট্রেন সেন্টারে ছিলাম তখন আসতেন, তো রোজই ওকে প্রণাম করা হতো। আমাদের সময় ট্রেন সেন্টারে ছাত্র খুব কম ছিল, আমাদের আগের ব্যাচে ছিল 6 জন, আর আমাদের গ্রুপে ছিল 12 জন। প্রথম দিকে তো অত সাধু হতো না, সুতরাং কথাবার্তা বলতে সহজ হতো। তা তিনি বলছিলেন, দেখো তোমরা মনটাকে এর নিচে নামাবে না, এর নিচে নামালেই কিছু প্রবলেম থাকবে, লড়াই করতে হবে ইন্ডিয়ার সঙ্গে। তা সেটা হয়তো একটু অ্যাডভান্স না হলে এটা খেয়াল হবে না। তা একটা টান থাকে, এই যে উঁচু হলে না, বুক পর্যন্ত একটা টান থাকবে, টান থাকলে শরীরটা হালকাও হবে, সোজা হবে, আর মনটা উপরে উঠবে। মন উপরে ওঠা খুবই দরকার।
মিনিমাম হলো হার্টের ব্যাপার আছে। হার্টে যদি খুব ভালো কনসেন্ট্রেশন হয় তার দর্শনাদি হবে, কিন্তু যে কোনো উইক মোমেন্টে নেমে যাবে। উইক মোমেন্টে নেমে যায়, আবার তোলা শক্ত আছে, আবার বেশ কিছুদিন। তো আর কন্ডিশন হলো ওই দুটাই, এটা বিষয়ে কোনো সন্দেহ নাই। আমাদের আগের জেনারেশনের সাধুরা আমাদের বেটার ছিলেন, সকলেই নয়। আগে সাধুদের মধ্যে ধরো মহাপুরুষ মহারাজ যখন ছিলেন 30-35 জন সাধু টোটাল ছিল। তো তারা তো ওনার দৃষ্টির মধ্যে থাকতো, রোজ প্রণাম করতো। মহাপুরুষের শক্তি ইনডাইরেক্টলি কিছু কিছু আসতো। তো তারপরে ওদের নজরের মধ্যে ছিলেন বলে ওরা একটু বেটার সাধু ছিল। বেটার বলতে কিরকম, কাজকর্ম কাজকর্মটা নিখুঁত, যতটা নিখুঁত সম্ভব। সে রাজা মাস করে দিয়ে গেছেন, তারপর অনেক কিছু ছিল। তো সাধু হবে অতটা কাজ এলোমেলো করবে, হয় না। এই যেমন আজ টোটিটা দেখা রাখবে, একটু গুছিয়ে রাখবে, উঠবে তার মাঝখানে রেখে দেবে, সে আবার তোমার ডিঙ্গিয়ে যেতে হবে। কাপড় শুকানোটা আমাকে শিখিয়েছেন ইতানন্দ মহারাজ। আমরা তো যখন বাড়ি করেছিলাম, আরে কিছু করে একটু মুছে দিয়ে যেমন করে হোক তারে ফেলে দিলেই হলো, শুকোবে তো। আমার এটা দেখে ইতানন্দ মহারাজ শুনেছি তো নাম, খুব ভালো সাধু তো ছিলেনই, দীর্ঘকাল পূজারই ছিল মহাপুরুষ মহারাজের সময়ের থেকে। মহাপুরুষ মহারাজ কুমার পূজা খুব অ্যাপ্রিসিয়েট করতেন। এই জন্য বলছি, যত পূজারে আমি দেখলাম বড় বড় পূজারী, নৃপেন মহারাজ ছিলেন বেলকরিয়া, কি নাম, হ্যাঁ, ধ্যানাত্মানন্দ, ইনি পূজারী বেশ গেছেন। বেশিরভাগ পুজো উনি করতেন, সম্প্রদায়ের পূজারী। হিতানন্দ কিন্তু তারও উপরে, উনি যেগুলি করতেন ভালোই করতেন। ওর একটু তন্ত্রের দিকে বেশি ঝোঁক ছিল ধ্যানাত্মানন্দ, যে বা ওইসব পরিবারের লোক ছিলেন। ওরা জানতেন পূজা নিখুঁত দয়া করতেন। হিতানন্দ যে আরো নিখুঁত, এবং এই জন্য বলছি আমাকে শিখিয়েছিলেন পূজা। তো পূজা তো প্রথম বই পড়ো, মন্ত্র মুখস্থ করো আরম্ভ করে করে প্রত্যেকটা আইটেম বুঝিয়ে দিয়েছেন। তারপর বললেন, দেখো আমি তো পুজো করছি, পাশে একটা আসন রাখলেন, অন্তত 10 দিন তুমি, আমি পূজা করে যাব, তোমার দিকে নজর থাকবে না, কিন্তু তুমি লক্ষ্য রাখবে কি করছি, কিভাবে পুজো করছি। ধর একটা অফারে নিয়ে আসে, তাড়াতাড়ি পূজা তবে দিয়ে দিলেন, তুমি ঠাকুরকে অফার করছো ফুল বা বেলপাতা, সে ভাবতে ফুটে উঠবে তুমি ঠাকুর তুমি গ্রহণ করো, একটা মিনতি থাকবে, পূজা করছো, আসতে হবে। আমি শিলংয়ে পূজা করতাম 6 মাস, বেশি হয়, ওই দৈনিক পূজা আর কি। তা সত্যি এর আগে হোস্টেল যেতাম, অনেক উপদ্রব প্রবর্তক, ওইসব ছাত্রদের নিয়ে কাটাতে হতো, তখন আর ধর্ম মনে আসতো না। কিন্তু পূজা যখন করছে তখন মনটা তো পূজাতে আছে। তা পূজা করতে করতে দেখছি যে দেবতাকে ফুল টুল অফার করছি, অনেক প্রেজেন্ট, গণেশ ঠাকুর গুলো, গণেশ, সূর্য, শিব, বিষ্ণু, পূজা একের পর এক করা যাচ্ছে, তো দেখছি না, কিন্তু ফিলিং হচ্ছে ওইটা হলো ওনাকে পূজা দেখার ফল।
নিত্যানন্দ মহারাজকে। এরকম প্রথম ওরা এক মনে পূজা, অন্য কোনো দিকে যেত না। একটা মেয়ে দেখতাম একটা দরজা, সাইডের দরজায় প্রতিদিন আসতো ওই আমার পূজার সময়টাতে। আমিও কথা বলতাম না, দেখতাম যে ওই ওই একজনই শুধু, আর বাকি সব বিকেলে আসে, কিন্তু অনেকদিন ধরে। তারপরে পূজা করে মনটা একটা ভাবে বিপুল হয়ে থাকতো। চলে গেলাম, আস্তে ঘরে যাবো, তো জল টল খাবো, যা হোক। তো তখনও মনে ভাবটা ছেড়ে যায়নি যাচ্ছে যখন। ওই মেয়েটা পূজা দেখে দেখে তার ইচ্ছা আছে একটা প্রণাম করতে। আমি তো ইচ্ছা করছি না, কেউ আসে মাঝখানে এসে হিসাব করে। মনে হচ্ছে অনেকদিন ট্রাই করছিল, কিন্তু ওই যে কি একটা ভাব নিয়ে চলে যাচ্ছে, সাহসী করতো না স্টপ করার। মানে একদিন সবসময় পূজা প্রায় 6 মাসের পরে একদিন হঠাৎ সামনে এসে দেখে একটা প্রণাম করতে পারি, করো। এটা হলো। তো যাই হোক, তো পূজা করোই, যেমন আর বললাম পূজা শুধু শিকার নাই, আর ওটা শুকোতে দিয়েছে একটা চাদরে মনে করো বা গামছা, দুদিক সমান করে মিলিয়ে এটা করলে তোমার কি অসুবিধা? এলোমেলো করে রেখে দিলে দেখতে তো কিরকম মনে হয়। যারা অলরেডি গুছানো মন, তারা সব দেখতে তাদের বিরক্তি লেগে যায়, কি আছে দেখা যায়। তখন থেকে যদি কাপড় শুকোতে দেয়, যে কোনো শার্ট হোক যাই হোক, একটু এরকম প্রচন্ড শুনি, মন পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, মনের সঙ্গে সম্পর্ক আছে। কাজে প্রত্যেকটা আমাদের তখন বলতেন, অনেক সাধু ছিলেন, তো অনেক সাধু অ্যাডভান্স, আর অনেক সাধু এলোমেলো। অনেক নয়, কিছু কিছু লোক এলোমেলো। যারা পাক্কা যোগদান ভালো হয়, এমনিও খুব ভালো, তারা ঘর ঝাড় দাও, আমার ঘর ঝাড় তো দিচ্ছি, ভালো করে দিচ্ছি, আমার জানা মতো ভালো করে দিচ্ছি, যেতে সব পরিষ্কার করেছি হয়েছে। তা দেখাচ্ছে এই তো এখানে একটু মেলা, ওই কোনায় একটু মেলা, একটু একটু ওইরকম ঝাড় দেয় না। ঝাড় দেবে এমন ভাবে যে নেক্সট ম্যান এসে আর কিছু পাবে না, যেতে আবার ঝাড় দেয়, ময়লা পাবে না, যত সম্ভব এরকম। কাজ করতে গেলে এরকম করতে হয়। এটা একটা। প্রথম যেদিন এসছি বেলুড় মঠে, তা নির্বাণানন্দ সূর্য মহারাজ ম্যানেজার, তারই ইচ্ছায় বা তার চেয়ে আমার গুরু শঙ্করানন্দ মহারাজ ইচ্ছায় সারদা পীঠে জয়েন করার কথা ছিল, কিন্তু যাই হোক তার একটা পিছনে ঘটনা, যার জন্য আর পড়লাম না, পড়ার আর ইচ্ছা ছিল না, পড়ি নাই। আমাদের খুব ইচ্ছা ছিল সারদা পীঠের, যে ইউনিভার্সিটিটা শেষ করে আজকে চুলের কিছু পড়ে একটা বেদান্ত কলেজ স্টার্ট করবেন, করে তারপর একটা ইউনিভার্সিটি করবেন। আমার আর না পড়ায় আশাভঙ্গ হয়ে গেল। হুট করে কোথায় পাবে একটা, এখন যেমন প্রচুর শিক্ষিত সাধু আছে না, ইউনিভার্সিটিতে সব কাজ করছে, অত শিক্ষিত বেশি ছিলেন না, যে তার 2-4 জন শিক্ষিত ছিলেন, তারা তো এসব কাজে ব্যস্ত হয়। বিদেশে ভালো ভালো পাঠানো হতো, সব ভালো ভালো সাধুগুলি প্রথম সব বিদেশে। এই মনে করেন নিখিলানন্দ মহারাজ, তারপরে অনেক বই লিখেছেন একজন
সেন্ট লুইসে থাকতেন, স্বামীজিকে দেখেছেন। তার 4-5টা বই আছে ইংরেজি, সারা পৃথিবীতে বিখ্যাত। ওই যেমন একটা কি মেথড অফ নলেজ, একটা আমার মনে পড়ছে। আর ভালো ভালো মন সম্বন্ধে জানতে যাও, জানতে পারবে, আরো অনেক কিছু। ওরকম ভালো বই ওয়ার্ল্ডের রেয়ার। আমাদের দেশে, আমাদের বেদান্ত চন্দ্র বিষয় তো আমাদের দেশে, অন্য দেশে তার কি করবে, যতই ফিলোসফি পড়ুক অন্তর এগোতে পারবে না। আমাদের দেখলাম ওই মহারাজ নাম বলে গেছে। তারপর প্রত্যেক সেন্টারে এরকম ভালো বুদ্ধানন্দ অশেষানন্দ ছিলেন না, অশেষানন্দ যে খুব ভালো সাধু ছিলেন, খুবই উচ্চ। যতদিন সাক্ষী ছিল নিজে আরতি করতেন, আর আরতির সময় মন্ত্র কিছু জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ এই করতেন। আর সারা জীবন করে গেছেন কাজ। কাজ পূজা নিজে ছাড়েন নাই, পূজা ধরেছেন। আবার বক্তৃতা দিতে হতো। তারপরে একবার দেশে আসার খুব ইচ্ছা হয়েছিল, তারপর কি করে বাধা পড়ে গেল, যেতে পারলেন না। তিনি তো ইনচার্জ ছিলেন, সুতরাং আটকাবার তো কেউ ছিল না। কি একটা বাধা পড়ে যাওয়া হলো না। তখন তার মনে হলো মায়ের ইচ্ছা নয় যাওয়ার। তারপরে আর কখনো আসেন নাই বেলুড় মঠে। সেই যে বাধা পেয়েছেন, তারপরে আরো হয়তো 50-60 বছর বেঁচেছেন, আসেন। এই হলো অশেষানন্দ স্বামী। সারদানন্দ মহারাজার সেবাই ছিলেন তো, দেখেছেন ওদের কাজ, দেখেছেন ওদের জীবন দেখেছেন। দেখো এরা সাধু না হয়ে যাবে কোথায়, কত টান থাকে। একবার দেশ দেখে আসি। এইখানে যেমন প্রেমেশানন্দ আর দেশে যাননি, একবার এসে তোমার যাননি, উনি সেখানে এসেছি, অত মায়া চলবে না। ভগবানকে পেতে গেলে সংসারে মায়া, আমরা এটা করতে পারিনি, কিন্তু এরা করতে পেরেছেন তো। আরো মহারাজ ছিলেন, যে কয়টা সেন্টার ছিল প্রত্যেক স্বামীজি, অন্যদের ডাইরেক্টলি আমি জানি না বলে বলছিলাম। তো এইসব ভালো ভালো সাধুদের, ইংল্যান্ডের ঘনানন্দ স্বামী, এরা খুব ভালো সাধু, দক্ষিণ ভারতে ছিলেন। কি চমৎকার জীবন তাদের, বইয়ে 2-1টা লিখেছেন, খুব চমৎকার। তো সেই গ্রুপ তো চলে গেল। তারপরে আরেকটা গ্রুপ, আরেক জেনারেশন হলো, তারা কিন্তু অত অ্যাকুরেট নয়। ট্রাস্টি হয়েছেন, এই হয়েছেন। আমরা তো ট্রাস্টি দেখেছি, একজন আসতেন বেলুরিয়ার থেকে, সত্যেন মহারাজ, না বাকি না, কিন্তু বইটি লিখেছেন, খুব ভালো বই, বেলগুড়িয়া আশ্রম করেছেন। আরে না, ওটা অনেক পরে, অনেক পরে। হ্যাঁ, নির্বেদানন্দ ট্রাস্টি মিটিং এ আসতেন নির্বেদানন্দ স্বামী। মায়ের বাড়িতে তখন বেটের স্বামীজি ছিলেন, কি আরেকটা নাম, এরা আসতেন। আমি তখন ঠাকুরের ভান্ডারে কাজ করতাম, ওদেরকে দেখতে পেতাম যখন আসতেন টাসতেন। ও ঠাকুরের সামনে এসে নমস্কার করতেন না, প্রণাম করতেন ঠাকুরকে বাইরের থেকে, ওই মাঠ মন্দির থেকে দেখে। তখনই মনে হতো কি যেন ঠাকুরকে প্রার্থনা করছেন, কি যেন এটা মনে একটা ডিরেকশন এসছে। অর্থাৎ আমি ঠাকুরের রিপ্রেজেন্টেটিভ, ওখানে যে আলোচনা হবে যেন ঠাকুর যা সিদ্ধান্ত করেন সেই রকমই হবে।
আমার মতো নয়। আমাকে দেখে ওই ওরা প্রণাম করতে, আমি কিন্তু ওটা বুঝতে পারতাম, বাবা প্রণাম এরকম করে, এবার যখন থেকে হৃদয় ঢেলে দিচ্ছে ঠাকুরের সামনে, তখনই আমি দেখেছি। তারপর তো পরে পরে তাদেরকে দেখেছি। বুদ্ধানন্দ ছিলেন বেনারস, সব সুন্দর সাধু। আর তো মাধবানন্দ এদের আর কি তুলনা। মাধবানন্দ স্বামী, আমি তো শঙ্করানন্দ মাসকে দেখেছি, এদের কথা বলার আমার ভাষা নেই, বলতে পারবো না। মাধবানন্দ জানো সেখানে কত কাজ, বাইরে ঘুরে ঘুরে বেড়াতে, লেকচার টেকচার দিতে অন্য সাথে যাও, নিজেরা ওই আশ্রয় টাশ্রয় খুব ধরে বসলে যেতেন, তাহলে কাজ করতেন, নিজের ভাবে থাকতেন। আবার যারা দেখা করতে আসে তার জন্য দ্বার উন্মুক্ত, যে সাধুরা আসবে, সাধুরা আপনজন, তারপর বলে করে ঢুকবে নাকি, এমনি নিজেই ঢুকবে। তা আমি একবার একটা ধমক খেয়েছিলাম, সেটা অন্য কারণে। আমি বাইরে থেকে, আরে নতুন ব্রহ্মচারী, যখন দেখা করবো, অনুমতি না নিয়ে ঘরে ঢুকিয়ে কি করার, দরজা বন্ধ। দরজা বন্ধ কিছু না, ওই মশার জন্য বন্ধ দরজাটা, ওই হিসাবে। সেটা মশার জন্য বন্ধ, তাড়াতাড়ি ঢুকে পড়লেই হয়। তাই বললাম, মহারাজ আসবো, উত্তর দিচ্ছেন না। দুবার বললাম, উত্তর দিচ্ছেন না। ভাবলেন তাতে হয়তো বুঝবে। তৃতীয়বার বলতে না বলতে, এসব বলেন নাই, মানে তখন আমি 2 লাখ ধাক্কা দিয়েছি, এসে দরজা ধাক্কা দিয়ে অর্ধেক রেখে আমি আসবো, আরে মশা ঢুকে পড়ে, দরজা বন্ধ করো। তখন বুঝলাম এটা তো মশার জন্য দরজাটা বন্ধ। এর মধ্যে বোধহয় 1-2টা মারলেন এরকম। বুঝলাম যে আর ওটা বলবেন না, এসো এসো আবার কি, তুমি তোমার মা বাবার কাছে যাও বলতে হয়, অতটা না হলেও একটা তো এরকমই সম্পর্ক, যাও, গেলেই হলো। গেছি, এর পরে পরে 2-1 বার গেছি। আর ওরা কয়েক বছর জেনারেল সেক্রেটারি হিসেবে পেয়েছি, তো তারপর প্রেসিডেন্ট হয়েছেন। ফলে খুঁটিনাটি দেখেছি, তখন বুঝলাম কোথায় আমি আর কোথায় এরা। ডিফারেন্সটা ভালো করে প্রথম প্রথম এই কলেজ পাশ করে এসে সবদের মাঝখানে আসে, যদি তোমার মনে তো হবে না এরা এত বড়, কত বড়, বুঝতেই পারবে না। তারাও তো তোমার মতো ব্যবহার করছেন, কথা বলছেন। কিন্তু মাধবানন্দ একবার একটা মনে প্রবলেম হয়ে গেল, সাধু হলেও এলুমর্ত, যদি 90% ভালো থাকেন, তা 10% তো তোমার পোষাবে না, এইরকম আর কি। মন্দ বলছে না, পোষাবে না। সেরকম একজন ছিলাম, তিনি প্রায় নালিশ করতেন আর সূর্য মহারাজের কাছে, ম্যানেজার প্রায় ডাকতেন। তো ওদের ডাকা মানে কি, তখনকার দিনে সূর্য মহারাজ, ভরত মহারাজ, এই এই, আর কিছু বললে কোথায় কোথায় ধমক, আগেই ধমক দিয়ে দেন। জানি মানে বারে বারে যে ডাকছেন, গেছি, প্রথম তো ধমক দিয়ে 2-1টা কথা বলবেন, তারপরে যে দেখা তোমার, তুমি সত্য আছো, তো বুঝতে পারেন তো, আর কিছু বলতে পারেন না, তখন তুমি চলে যাও। তো তো ওই মন্দিরে আর এর উপরে আর 2 পূজারী ছিলেন, তো আমি তো অবাক হয়ে যেত, আরে এরা কি করে, আমরা তো
বাড়ি করে থাকতাম, তো ঠাকুর দেবতার উপর আমাদের শ্রদ্ধা তো ভালোই ছিল। এই সময় সন্দেশটা রেখে দেওয়া, এটা করা সেটা করা, বিরক্তি লাগছিল মনে মনে। যে গ্রাম দেশে আমরা পূজা টুজা ঠাকুর করে আছে, পূজা আছে আছে, আমাদের ঠাকুর দেবের উপর তো অতি সতর্ক হয়েছিলাম। তো যাই হোক, অসুবিধা হতো। চলে প্রথম একজন মহারাজ দেখছেন আমার মন টন ভালো যাচ্ছে না, মনে হয় বিরক্ত, কাজে গাফিলতি নেই, মনে যা। উনি দেখলেন ওর কিছু মনে কিছু গোলমাল হচ্ছে মনে হয়, মন ছুটারে ওরা থাকতেন, আমিও থাকতাম, কিন্তু আমাদের মাঝখানে সব সাধুদের মাঝখানে। একদিন ডেকে রাত্রে খাওয়া দাওয়ার পরে 3 দিন পর পর ওই ছাদের উপর বসে মাদুর বিছিয়ে উনি বসতেন, বলতেন যা যা মানে সাধু জীবনের অসুবিধা, সুবিধা অসুবিধা, কি করলে ভালো সাধু হবে, কি করলে হবে না, এই সম্বন্ধে। আর আত্ম মহারাজ, তোমরা নাম শুনেছ? শুনুন নাই বোধ। ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল মঙ্ক, পজিশন কিছু ছিল না, সন্ন্যাস একটু দেরিতে নিয়েছেন মায়ের জন্য, কিন্তু মায়ের কাছে দীক্ষিত, মা শারদার কাছে দীক্ষিত। প্রভু মহারাজ বা অন্যরা খুব সম্মান করতেন ওকে। উনি তো সন্ন্যাস নিয়েছেন পরে, হয়তো 8-10 বছর পরে সন্ন্যাস নিয়েছেন এদের তুলনায়, কিন্তু সম্মান এখন পেতেন না। আর উনি প্রভু মহারাজকে প্রণাম করতেন 3 বার। ঠাকুর মা স্বামীজি জন্ম তীর্থে অন্য সময় কাজে আসতেন, কাজ করতেন, চলে যেতেন, প্রণাম করতে দেখতাম না, মানে সেই রকম ছিলেন ওরা। উনি হয়তো চাইতেন না, হয়তো তুমি আবার প্রণাম করছো কেন, কি হয়, যাই হোক। এখন উনি 3 দিন আমাকে বুঝালেন পরপর, আমি তর্ক করছি, আমার যেটা কনভিন্স হচ্ছে না। যাই হোক 3 দিন পরে বললাম না, হবে না, ওর কাছে যেতে হবে, মহাত্মানন্দের কাছে। তা কি কথা বললাম জানো? প্রণাম করে বললাম, মা এই সবাই বলছে এসব ঠাকুরের কাজ, ঠাকুরের কাজ। ভান্ডারে থাকে তো, ওই দিকে বড় বড় সাধু প্রণাম করে যেতেন, আর ফেরার সময় বলছেন এই খুব সাবধান, ঠাকুরের কাজ। শুনে শুনে এত বিরক্ত হয়ে গেল, এত আর তাদের যুগের লোক নয়, আমরা তো সেই তুলনায় আধুনিক লোক। আর ওই জায়গায় এমন জায়গায় বসতাম সব কাজ করার জন্য, দরজা খুলে বেরিয়ে প্রায় শুনিয়ে যেতেন হ্যাঁ খুব সাবধান। আসলে তখন ব্রহ্মচারী 5-7 জন ছিল বেলুর মঠে, টেনশনটা আরম্ভ হয় নাই, টেনশন আরো 1-2 বছর পরে আরম্ভ হয়েছে। সুতরাং অত সাধু, তত হয়তো 40-50 জন সাধু হবে, আর সাধু হলো সন্ন্যাসের একটা উপদেশ দেওয়ার ইচ্ছা হয়, তো কাকে উপদেশ দেয়, পারছে না তো লোক। যে 2-4 জন আসেন প্রেসিডেন্টকে প্রণাম করতে আসেন, তার উপদেশটা আমরাই পাই। ওই বিরক্তি লেগে গেছে, এই জন্য গিয়ে বললাম যে মহারাজ আমি ঠাকুরের কাজ মনে করি না, তা এতে কি আপনাদের আইনে কোনো বাধা আছে? কিসের আইন, কিসের আইন? আমি হট হট করে কথা বলতাম, হট করে খুব হট, কিসের আইন? হ্যাঁ শুনেছি আপনাদের কি রুল বুক আছে, কি একটা আছে শুনেছি। তখন দেখাতেন না তো, ব্রহ্মচারীকে দেখতেন রুল বুকটা। ঠাকুরের কাজ মনে করো না, তা করো কেন? সুজা বললে করো কেন, এত মুশকিল। আগে ছিল, একদিন বলে ফেলেছিল একটা ফ্রেন্ডকে, সে আমাকে এক ধমক দিয়েছে, আরে ওরা যা বুঝে আমি আর কি কম বুঝি নাকি, আমরাও বুঝি, এসব বলতে নেই। আর একটা ব্রহ্মচারী ছিল, তখন আমারও মাথায় ঢুকলো, সত্যি ওদের সঙ্গে ইয়ে করতাম,
টক্কর দিতে যাচ্ছি, কিন্তু মনে তো আছে যে তর্ক ফর্ক করলে আমি আবার উত্তর দিতে। ওর কাছে গিয়ে করো কেন, তখন দুটি কথা মনে হলো, যে কাজকর্ম যে করি না তা খেটাম তুড়াই দেবে, গেট দেখিয়ে দেবে। তখনকার দিনে তো সহজ ছিল গেট দেখিয়ে দেওয়া, কাজ করবে না, আর তোমার কাজ ঠাকুরের কাজ না করে অন্য কাজ করবে, যাও কেটে। সে কথা বলা যারা সে সব কথা বলছে, এটা রাত কোথায় খেতে দেবে না, তখন তো আরো অন্য কথা বলে ধমক লাগাবেন। খাওয়ার জন্য এসছে এখানে, কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই, তার জন্য সাধু ওইসব কোনো কথা শুনবো তা নেই। ঠিক হঠাৎ মাথায় ঢুকলো ভালো একটা উত্তর। দেখুন মহারাজ, কাজ যখন করি তখন যদি খুব ভালো নিখুঁত ভাবে করতে পারি তখন মনে একটা আনন্দ হয়। আমার মনে হয় এটা চিত্ত শুদ্ধি, আর চিত্ত শুদ্ধি হলে মোক্ষ হয়। আমি মোক্ষ চাই। মোক্ষ ছোট কথা নাকি? মোক্ষ ছোট কথা নাকি? ছোট তো কথা নয় ঠিকই, কিন্তু ওই ঠাকুরের উপর আমার ভক্তি নাই, সেটা বলছি। তারপরে আরেকটা মার্কার হলো কাজ, যে এটা ঠাকুরের কাজ নয়। আচ্ছা দেখুন, এই যে রোজ অতগুলা দুব্বা ঘাস তুলতে হয়, তা বেলপাতা এসব কাঁচা ঘাস গাছের কতগুলা বেলপাতা বাড়তে হয়, ঠাকুর এগুলিতে কি করবেন? তিনি যখন জীবন্ত ঠাকুর হন, তো দুব্বাই ঘাস দিয়ে তার কি হবে, এই বেলপাতা দিয়ে কি হবে? কিন্তু আমাদের তো তুলতে হয়। তারপরে তখন আবার কি একটা উত্তর দিলেন। তারপরে বললাম যে আমার ঠাকুরের ভক্তি নাই। এরা কিন্তু অন্তর্যামী, তোমার ভিতরে কি আছে দেখতে পান, ওই রকম সাধু এরা, সাধারণ মনে করো না। তখন বলছেন ঠাকুরের ইচ্ছা হলে ওই রকম দেখিয়ে, ঠাকুরের ইচ্ছা হলে তোমার ভক্তি হবে, ঠাকুরের ইচ্ছা হলে তোমার ভক্তি হবে, ঠাকুরের ইচ্ছা হলে তোমার ভক্তি হবে, 3বার বললো মানুষটা। তখন বুঝি নাই, হয়তো আরো 5 বছর পরে একটা আশীর্বাদ পেয়েছি বটে। ঠাকুরের ইচ্ছা হবে সে তো আল্লাহর কথা, এখন দেখিয়ে নিশ্চয় হাত দেখিয়ে তোমার ভক্তি হবে। তো পরে পরে মনে করলাম বাহ, একটা পেশ